বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমার ডানে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অনেকে মনে করে থাকেন যে বাংলাদেশ থেকে নির্বাচন, গণতন্ত্র, রাজনীতি সবই এখন নির্বাচনে গেছে এবং সামনে উপজেলা নির্বাচন আছে। স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, কিন্তু সেটা অত্যন্ত দুর্বল বাংলাদেশে। কিন্তু এটি নিয়েও এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এই নির্বাচনকে ঘিরে তৈরি হচ্ছে, যখন বিরোধীরা বলছে যারা এই নির্বাচনের বাইরে থাকছে তারা মনে করে না এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া তাদের আরও উচিত। সো আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আমার ভাবনাই আছে, ভাবনাহীন জীবন পাচ্ছি না আমি। কারণ ৭১-এ যখন মুক্তিযুদ্ধ চলে, তখন মুক্তিযুদ্ধের উদ্দেশ্য হিসেবে ব্যারিস্টার আমিরুল ইসলাম এককভাবে যে মুসাফিদা করেছিলেন স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে ৩টি লক্ষ্যের কথা বলেছিলেন: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটির উত্তর এই লক্ষ্যের মধ্যেই আছে। যদি আমরা ৩টি লক্ষ্য বাস্তবায়ন করতে পারতাম স্বাধীনতার ৫৩ বছর পরেও, তাহলে কিন্তু আপনি প্রশ্ন করতেন না। করবার চেষ্টা কি আমরা করেছি, সেটা একটা প্রশ্ন। চেষ্টা ছিল, তবে এখন প্রশ্নটা হচ্ছে নির্বাচন নিয়ে, সামনে উপজেলা নির্বাচন। দেখুন, আমাদের সাবেক নির্বাচন কমিশনার পটুয়াখালীর মানুষ, তার প্রতি পরিপূর্ণ সম্মান রেখেই বলবো যে তিনি আঞ্চলিক উচ্চারণে নির্বাচন বলতে পারতেন না, বলতেন নির্বাচন। তো এখন নির্বাচন হচ্ছে না, হচ্ছে নির্বাচন। এখন বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে কি না, যেমন আমি ভোট দিয়েছি গত নির্বাচনে, জাতীয় নির্বাচনে। ভোট দিতে গিয়ে আমার কেন্দ্রে আমি কিন্তু ভোটারের ভিড় দেখিনি, কর্মীদের ভিড় দেখেছি। জনসংখ্যা খুবই কম। তারপরে ৩টা পর্যন্ত ২৪-২৫% ভোট পড়েছে বলল চ্যানেলগুলো। ৪টার দিকে যে চ্যানেলগুলো বলতে শুরু করলো ৪০% ভোট পড়েছে। তো ১ ঘন্টার মধ্যে এত সংখ্যক ভোট কি করে বাড়লো আমার মাথায় ঢোকে না। তো যাকে এখন প্রশ্ন হচ্ছে যে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন একটি কাগজে মন্তব্য করেছিলেন যে সারাদিনের চিত্র এই পরিমাণ ভোট পড়ার দৃষ্টান্ত তৈরি করে না আর কি। যাকে যার যা ভাবনা আছে, আমার ভাবনার কথা বলছি। তা এখন সবচেয়ে সমস্যাটা হচ্ছে যে বিএনপি বলেছে তারা নির্বাচন বর্জন করবে, কিন্তু আমরা তো কাগজে দেখছি যে বিএনপি জামাতের বেশ কিছু মানুষ নির্বাচনে দাঁড়িয়েছেন। সর্বসাম্প্রতিক যে ব্যারিস্টার মাহমুদুল খোকন, তাকে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হয়েছে, নির্বাচিত হয়ে তার পদটি গ্রহণ করেছেন। এখন কথা হচ্ছে যে কোনো নির্বাচনই হোক, আমি আসবার আগে টেলিভিশনের খবর শুনছিলাম, সেখানে দেখলাম ইকুয়েডরে সরকারের অ্যান্টি গ্যাং ভায়োলেন্সের উপরে জনগণের মত আছে কি না তা যাচাই করা হলো, এবং শেষ স্ক্রলে দেখলাম যে সরকার প্রায় জয়ী হতে চলেছে, কারণ সরকারের পদক্ষেপের প্রতি জনগণের সায় আছে। তো এবং তারা যে বাক্সে ভোট দিচ্ছে কাগজ, সেটাও কাগজের বাক্স।
তো এরা কত সবচেয়ে সহিংস দেশ ছিল ইউরোপে, সহিংস দেশ প্রতিবেশীদের তুলনায়। অথচ সেই ইকুয়েডরে গণতন্ত্র কি পরিমাণ আছে তার সূচক হচ্ছে এই প্রশ্নে একটা রেফারেন্ডাম, গণভোট হওয়া। তো বাংলাদেশে মানুষের কি ভোটদানের অধিকার আছে কি না সেইটা একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। অথচ আমি বলেছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা সামাজিক ন্যায় এবং সামাজিক ন্যায় বিচার তিনটি যদি থাকতো, তিনটির একটু যদি অর্জন করতে পারতাম, তাহলে বোধহয় আমাদের এই প্রশ্নের মুখোমুখি হতো না আর কি। ভাবনা আছে অবশ্য, কিন্তু ভাবনাহীন হতে পারছে না আমি। এটা নুরুল কবির। সেটা তো একটা দুর্ভাবনার জন্ম হওয়ার কথা। জি, স্যার যেখান থেকে শুরু করেছেন জানেন, আমার খুবই শ্রদ্ধাভাজন শিক্ষক, এবং শিক্ষকদের সামনে কথা বলা এক ধরনের ওই ছাত্রের একটা জড়তা থাকে, সেটা কবুল করেই বলছি। উনি যেখান থেকে শুরু করেছেন সেখান থেকেই বলি, ওইখানে লক্ষ্যের মধ্যে ওই প্রক্লেমেশনের, স্বাধীনতার ঘোষণাপত্রের গণতন্ত্রের কথাটা ছিল না। তো ধরে নেওয়া হচ্ছিল যে এটা গণতান্ত্রিক রিপাবলিক তৈরি হবে, ওইটা আন্ডারস্টুড। তখন এই যে তিনটার একটাও আসলে আলাদাভাবে অর্জন করবার রাজনীতিতে বা রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো ব্যবস্থা নাই। ন্যূনতম যদি গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা যেত, তখন এগুলোর জন্য লড়াই, সংগ্রাম, বিতর্ক ইত্যাদির মধ্য দিয়ে একটা জায়গায় যেত। আমরা এই 53 বছরে একটা রাষ্ট্রটার কোনো গণতান্ত্রিক কাঠামো, যেটার মধ্যে রাষ্ট্রের প্রতি স্তরে স্তরে মানুষের কাছে জবাবদিহিতা থাকবে ব্যবস্থা, আমাদের এই রুলিং ক্লাসের বিভিন্ন দল সংগঠন যে ক্ষমতায় ছিল তারা এটা করতে পারেনি বা করেনি। ধরুন সর্বশেষ এইটা যদি আপনি আদৌ জাতীয় নির্বাচন যেটাকে বলা হয়, যে আদৌ যদি এই যে প্রহসনমূলক এই ব্যবস্থাটাকে, এক পার্টির এই ব্যবস্থাটাকে যদি নির্বাচন বলেও, এন্ড অফ দি ডে যে জাতীয় সংসদ তৈরি হলো, তার চারিত্রিক বৈশিষ্ট্যটা শ্রেণীগতভাবে আপনি লক্ষ্য করুন। এখানে আওয়ামী লীগ সহ এবং তার সঙ্গে কথাবার্তা বলেই সিট ভাগাভাগির মাধ্যমে যারা যারা ক্ষমতায় এমপি হিসেবে এসছেন সংসদ গঠন করতে, তারা প্রত্যেকেই কোটিপতি। এটা যারা নির্বাচনের পরে এবং প্রতিদ্বন্দ্বিতা শুরু, বাছাই পর্ব শেষ হওয়ার পরে এই যে প্রার্থীদের যে দেওয়া যে নির্বাচন কমিশনের কাছে যে তার হলফনামা থাকে, সেইখান থেকে দেখা যাচ্ছে যে কোটিপতি ছাড়া এখানে কোনো প্রার্থী নাই। মানে ন্যূনতম কোটিপতি মানে 1 কোটি, এর থেকে গড়ে দেখা গেছে 25 কোটি টাকার মতো করে মালিক তারা গড়ে। দ্বিতীয়ত হচ্ছে এদের শতকরা আপনার 78 থেকে 79% প্রত্যক্ষভাবে ব্যবসায়ী। তাহলে একটা জাতীয় সংসদ হওয়ার অর্থ হচ্ছে যে কোনো দেশে বা যে কোনো সময়ে, যে একটা দেশের যতক্ষণ পর্যন্ত নানা শ্রেণীতে বিভক্ত একটা মানুষ জনগোষ্ঠী থাকে, জাতীয় সংসদকে তো প্রতিনিধিত্বমূলক হতে হয়। প্রতিনিধিত্বমূলক এই অর্থে যে নির্বাচনের মধ্য দিয়ে যেমন একটা প্রতিনিধিত্ব তৈরি করবার রাজনৈতিক দিক থাকে, আবার সমাজের বিভিন্ন শ্রেণীর নানা মানুষকে দ্বারা একটা যদি জাতীয় সংসদ প্রতিনিধিত্ব না হয়, সেটা করে জাতীয় সংসদ বলা যায় না। পরিষ্কারভাবেই এটা একটা বিত্তবান শ্রেণীর, কোটিপতি শ্রেণীর সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে একটা ক্লাবে অধঃপতিত হয়েছে, যেটাকে জাতীয় সংসদ বলে চালানো হচ্ছে। এখন যেই দেশের 18 কোটি মানুষের মধ্যে অল্প সংখ্যক বিত্তবান মানুষের কিছু ব্যবসায়ী প্রতিনিধিকে জাতীয় সংসদ বলা হয়, সেই সংসদে এই শ্রেণীর স্বার্থের বাইরে বৃহত্তর যে জনগোষ্ঠী, তাদের আপনার জীবনের মান, তাদের রাজনৈতিক ভাবনা, তার শিক্ষা, তার চিকিৎসা, এগুলো নিয়ে ওখানে আলোচনা হবে, এবং সেই আলোচনার ভিত্তিতে জনস্বার্থপরায়ণ কোনো সিদ্ধান্ত তৈরি হবে, এটা আশা করাই বাতুলতা। আমি ইদানিং প্রায়ই বলি, আমি লিখেছি ওই ব্যাপারে, যে আবার মনে হয় যে রিপাবলিকটা তৈরি করবার কথা ছিল স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, একটা গণতান্ত্রিক রিপাবলিক, সেটা আমরা তৈরি করতে পারি নাই। একটা দ্বিতীয় রিপাবলিকের জন্য সংগ্রাম করা ছাড়া, নতুন সংগ্রাম রচনা করা ছাড়া
আর কোনো পথ নাই যেটা সমাজের সর্বস্তরে সকল শ্রেণীর মানুষকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করবে, তার স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবে, আইন প্রণয়নের ক্ষেত্রে তার একটা প্রতিফলন থাকবে, এক ধরনের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা যাবে। এটা না করার করা পর্যন্ত এই কোটিপতিদের ক্লাব থেকে বাংলাদেশ কোনো গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক সিদ্ধান্ত, জনস্বার্থপরায়ণ নীতি আশা করতে পারে না বলে আমার ধারণা। জি, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন কোটিপতিদের ক্লাবের কথা বলছিলেন, নুরুল কবির সংসদের কথা, এবং কিছু মানুষ বাংলাদেশে ফুলে ফেঁপে এত টাকার মালিক হয়েছে যে এখন বৈষম্যটা আরও দৃশ্যমান হচ্ছে প্রতিনিয়ত। এবং এই হিসেবটা শুধু যে বিরোধীরা বলছে বা গবেষকরা বলছেন তাই নয়, সরকারের হিসেবেও এখন বিবিএসের হিসেবে পরিসংখ্যানও দিচ্ছে যে চিত্র আসলে কোথায় খুব একটা সুখকর বা স্বস্তিকর নয়। কিন্তু এরকম একটা অবস্থায় দেখতে পাচ্ছি। এবং এই যে কোটিপতিদের এর বাইরেও আমরা দেখতে পারি প্রশাসনের, উনি তো সংসদের কথা বলেছেন, প্রশাসনের কর্তা ব্যক্তিদের, সাবেক একজন আইজিপির কি পরিমাণ সম্পদ একটা পত্রিকায় বেরোলো এবং সেটা নিয়ে কেউ মুখ খোলেননি, কারো নজর পড়েনি। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপে, গণমাধ্যমের চাপে, আইনি আশ্রয় নেওয়ার ফলে দুদক সর্বশেষ গতকাল সিদ্ধান্ত নিয়েছে তারা ওই দিকে নজর দেবে। এই রকম দুর্নীতির চিত্র আমরা একদম একটা ছোট স্তরের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বহু মানুষের মধ্যে বাংলাদেশে দেখতে পাচ্ছি। এবং এরকম জায়গায় আবার সাধারণ মানুষের অসহায়ত্ব আমরা দেখতে পাচ্ছি। বাজারের যদি যাওয়া যায়, দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষ হিমশিম খায়, তার আয় দিয়ে কোনোভাবেই সে তার ব্যয় সামলাতে পারে না। মানে আপনি নিজে কি ফিল করেন? এবং আবারও সেই ভাবনার জায়গায় যাই আমরা। না, ধন্যবাদ। সব কিছু নেই আমি ভাবিত, আমার ভাবনা মানে ভাবনাহীনতা নয়। প্রথমত বিত্তবানদের জাতীয় সংসদ, 184 জনের বেশি ব্যবসায়ী, এবং সেই বৃত্তের সঙ্গে যদি তাদের চিত্ত থাকতো, সেই বৃত্তের সঙ্গে যদি তাদের জ্ঞান থাকতো, লেখাপড়া থাকতো, অবশ্যই কারো না কারো আছে। আমি সবাইকে তো ঢালাওভাবে আমরা বলতে পারি না। সঙ্গে চিত্ত তো আহরণ তারা করেনি, করলে বৃত্ত অর্জন করতে পারতো না আর কি। এখন প্রশ্নটা হচ্ছে, যেমন একজন নবনির্বাচিত সাংসদ, নাম দেব না আমি, তিনি ঘোষণাই করেছেন 1,16,00,000 টাকা খরচ করে সংসদ হয়েছি, সে টাকাটা তুলতে হবে, এই টাকা তুলতে হবে আমাকে। তো সেটা তিনি, তাকে ধন্যবাদ, অভিনন্দন যে তিনি খোলাখুলি কথা বলেছেন। কিন্তু এই কথাটা সব সাংসদেরই কথা মনে করি। তো এখন কথা হচ্ছে মাথাপিছু আয়, এখানে সমস্যাটা। কিছুদিন আগে একজন মাননীয় মন্ত্রী বললেন জিনিসের দাম বেড়েছে, তো কী হয়েছে, মাথাপিছু আয় তো বেড়েছে। এখন তিনি বুঝতে পারলেন না যে মাথাপিছু আয় হিসেবটা কিভাবে করা হয়। যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যার শূন্য বৃত্ত ছিল, সে এখন কয়েকশো কোটি টাকার মালিক। আর আমার 100 টাকাও মাসে রোজগার নয়, তো দুইজনের গড় করলে অনেক উঁচুতে দেখা যাবে। তো আপনি যেমন বৃত্তহীনদের দুর্ভোগের কথা বললেন, দেখুন আমি মোটামুটিভাবে মধ্যবিত্ত মনে করি নিজেকে, কিন্তু আমি রাজনীতি করি না, এনজিও করি না, ধান্দাবাজি করি না, গায়ে গতরে খেটে লিখে বলে যা কিছু রোজগার হয় তাই দিয়ে সংসার চালানোর চেষ্টা করি। তো এখন কথা হচ্ছে, বাজারে গিয়ে আমার ফর্দ শেষ হয় না, কিন্তু টাকা শেষ হয়ে যায়। তা এখন প্রশ্ন হচ্ছে, আমি মধ্যবিত্ত বলেছি, যারা নিম্নবিত্ত, যারা বিত্তহীন, তাদের অবস্থাটা কী? আমার খাবার তালিকা থেকে অনেক কিছুই বাদ পড়ে গেছে ইতিমধ্যেই। আবার এই যে কিছুদিন আগে একটা উৎসব হলো, কী উৎসব? যে শতভাগ বিদ্যুতের দেশ বাংলাদেশ। আমিও অভিনন্দন জানিয়েছি টক শোতে, কিন্তু মফস্বলে যাবার অভিজ্ঞতা আমার হয়। এই কয়েকদিন আগে ঘুরে এলাম সিলেট থেকে। বিদ্যুৎ লোডশেডিং যে কী জিনিস তা আমি বুঝেছি। যে হোটেলে ছিলাম তাদের নিজস্ব জেনারেটর ছিল বলে বাঁচবা, কিন্তু অনুষ্ঠান চলাকালীন সময়
দেখেছি যে বিদ্যুৎ চলে গেছে। তো শতভাগ বিদ্যুতের দেশে বিদ্যুৎ যায় কেন? দেয়ালে লিখন পড়েছি যে বিদ্যুতের বিজ্ঞাপন বিরতি। তো যেমন টেলিভিশনে বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপন এলেই কিন্তু আমি অন্য চ্যানেলে চলে যাই আর কি। কারণ বিজ্ঞাপন দেখে কোনো পণ্যের বাজার বিপণন সংখ্যা বাড়ে এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি অন্তত জিনিস পণ্যের গুণমান বিচার করে কিনবো, বিজ্ঞাপন দেখে কিনবো না। তো সব কিছু। আর একটি কথা হচ্ছে যে নুরুল কবির খুব সুন্দর বলেছে, জাতীয় সংসদ প্রতিনিধিত্বমূলক নয়। বাংলাদেশে 17 কোটির মতো মানুষ, তাদের প্রতিনিধিত্ব করবার মতো জাতীয় সংসদ তৈরি হয়। এক, জাতীয় সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো সময় আলোচনা আমি দেখিনি। নেতা নেত্রীর গুণগান অথবা ধোলাই আর কি, এই ধরনের কথাবার্তা। কিন্তু বিষয় কোনো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে আমি মনে করি না। আর যার ফলে সরকারের জবাবদিহিতা, যে প্রসঙ্গটি এনেছে নুরুল কবির, শূন্যের কোঠায় আর কি। কারণ সরকার জবাবদিহি কার কাছে করবে, প্রশ্নটা সেখানে ওঠে। জবাবদিহি করবার মতো সংসদের কাছে তো সরকার থোড়াই কেয়ার করে আর কি সংসদকে। তো সেই জন্যে সব মিলিয়ে আমি যে বাংলাদেশ চেয়েছিলাম 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই বাংলাদেশ আমি পেয়েছি বলে মনে হয় না। এমনকি বঙ্গবন্ধু, আমার নিজস্ব গবেষণার বিষয় বঙ্গবন্ধুকে আতিপাতি করে দেখবার চেষ্টা করেছি। তিনি ফেরেশতা নন, নিজেই বলেছেন 19শে জুন 1975 বাকশালের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায়, আমি ফেরেশতা নই, শয়তানও নই, আমি মানুষ, ভুল আমি করবই, তবে আমার দায়িত্ব ভুল শুধরানো। তো সেই জন্য তার ভুল অনেক আছে, কিন্তু তবু এই মানুষটি মানুষের কষ্ট বুঝতেন এবং সেই জন্যই তিনি অনেক কিছু করবার চেষ্টা করেছেন। 73-এর শেষ দিকে অ্যান্থনি ম্যাসকারেন হাসলে তিনি বলেছিলেন, আমি যা করি বা বলি বোধহয় মানুষ বুঝতে পারে না আর কি। তো বড় কষ্টেই কথাগুলো বলেছিলেন। তা আমি হয়তো বা যা বলছি বা নুরুল কবির যা বলছে অনেকেই বুঝবে না, কিন্তু আমরা বাংলাদেশকে চেয়েছিলাম, সেই বাংলাদেশ পাচ্ছি না খুঁজে আর কি। মিস্টার নুরুল কবির, দেখুন, এটা কথার মধ্যে তো আর দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমি একটু এগোতে বা অন্য দিক থেকে দেখতে পারি। একদিকে যেমন রাজনৈতিকভাবে অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব নাই, অর্ধেক রাজনৈতিক শিবিরের, অন্যদিকে বিত্তবান শ্রেণী ছাড়া মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর প্রতিনিধি এখানে নাই। আরেক থেকে আমরা জানি যে নির্বাচন মাত্রই গণতন্ত্র নয়, গণতান্ত্রিক সমাজের এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের একটা প্রথম স্তর ওইখান থেকে শুরু হতে পারে। তো সেখানে যদি কোনো দেশে বছরের পর বছর যথার্থ অর্থে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে জনসমর্থন নিয়ে সরকার প্রতিষ্ঠিত না হয়, তখন কতগুলি অন্তর্গত দুর্বলতা তৈরি হয়। যেমন ধরুন, সেই ধরনের সরকারকে নির্ভরশীল হতে হয় আপনার বিত্তশালী সমাজের, অস্ত্রশালী রাষ্ট্রের যে সমস্ত কোয়ার্টশিপ নানান মেশিনারি থাকে, এবং অন্যায়ভাবে চর্চাকারী আমলাতন্ত্রের উপর, সরকারি কর্মকর্তাদের উপর আপনার নির্ভরশীল থাকতে হয়। এই নির্ভরশীলতার মধ্য দিয়ে সবচাইতে যে এটা বলি হয় সেটা হল জনস্বার্থ। আপনি যে একজন প্রাক্তন আইজির কথা বলেছিলেন, এটা তো একজন। যখনই এক পুলিশকে, মিলিটারিকে, প্যারামিলিটারিকে, সিভিল আমলাতন্ত্রকে ভর করে ক্ষমতায় যেতে হয় এবং ক্ষমতায় থাকতে হয়, তার একটা রাজনৈতিক দলের দিক থেকে একটা প্রাইস আছে। তো তারা যা ক্ষমতায় নিয়ে যেতে সাহায্য করলো, জনগণ ভোট কেন্দ্রে একটা আদর্শ মাত্রায় গেল না, তো এই যে যাদের উপর ভিত্তি করে ক্ষমতায় যাওয়া এবং থাকা, তাদের তো পুরস্কৃত করতে হয়। এই পুরস্কারের নানান পদ্ধতিতে করতে হয়। একটা হচ্ছে আপনার পেশাগত পুরস্কার, যারা যারা এটার মধ্যে থাকে। আর একটা হচ্ছে এরা যখন এই যে প্রাক্তন আইজির বিরুদ্ধে যে অভিযোগ এসছে, এরকম অসংখ্য সরকারি কর্মকর্তা তারা যখন
এই ধরনের কাজকর্ম করে তখন সরকারকে চক্ষু বন্ধ করে থাকতে হয়, এটি তাদের প্রাইস। কিন্তু এইটার বিনিময়ে যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণ মানুষ, দেশের যে সভরেন্টির মালিক যারা, তারা ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে পড়েছে। আপনি লক্ষ্য করুন না যে সরকারের উপর রাগের বশত, কোনো দুঃখবশত প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কোনো একজন তরুণ দেশের প্রধানমন্ত্রীকে বা মন্ত্রীকে যদি তার উষ্মা প্রকাশ করে, সংক্ষুব্ধ তরুণ যখন সোশ্যাল মিডিয়াতে অথবা একজন আরেকজনের কাছে একটা টেক্সট মেসেজ পাঠায়, সেইটা পুলিশ ধরতে পারে, ধরে শাস্তি দিতে পারে। কিন্তু একটা দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, যেটা সরকার নিজে, কেন্দ্রীয় ব্যাংক নিজে, অর্থ মন্ত্রণালয় নিজে স্বীকার করে, সে ধরতে পারে না। কেন? আসলে কি পারে না? ওই প্রত্যন্ত অঞ্চলের তরুণের একটা বাক্যকে ধরার জন্য যদি ঢাকা শহর থেকে যন্ত্র ব্যবহার করে ধরতে পারে, তা ওইটাও ধরতে পারে ইচ্ছে করলে। কারণ ইচ্ছেটা করা এই ধরনের সরকারের পক্ষে অসম্ভব। কারণ যারাই হাজার হাজার কোটি টাকা পাচার করে, তারা বিত্তশালী, ক্ষমতাবান, এবং তাদের যে নেক্সাস, আমলাতন্ত্র, ব্যবসায়ী এবং রাজনীতিক, এই তিনটার যোগসাজশ ছাড়া এটা হওয়া সম্ভব না। তো প্রতিদিন আমরা এটা বলতে পারি, দাবি করতে পারি যে এর বিচার করতে হবে, ওকে ধরতে হবে, কিন্তু এইটা ধরার অন্তর্গত ক্ষমতা রাজনৈতিক ক্লাস হারিয়ে ফেলেছে। সে কারণেই একেবারে নতুন করে শুরু করা ছাড়া বাংলাদেশ তার যে জন্মকালীন যে ঐতিহাসিক প্রতিশ্রুতি, সেইটার জন্যে সেইটা অ্যাচিভ করবার পথ এটা রুদ্ধ করার ফলে নতুন করে শুরু করতে হবে। ছোট্ট দুই তিনটে রেসপন্স একটু আপনার কাছ থেকে শুনতে চাইব। যেমন আমি প্রাইস হাইকের কথা বলছিলাম, দ্রব্যমূল্যের, এটা বহুদিন ধরে কথাবার্তা হচ্ছে, কিন্তু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মাঝখানে মনে হয়েছিল কিছু কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে, কিন্তু এখন আবার সেটা লাগামহীনভাবে বাড়ছে। এটা কিভাবে, মানে এটা তো একেবারে দৈনন্দিন জীবনের সঙ্গে, সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয়ত হচ্ছে যে উপজেলা নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম, এবং সেখানে বিএনপির সিদ্ধান্ত, সেটা নিয়ে কেউ মনে করেন যে তাকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকতে হলে, জনগণের সঙ্গে থাকতে হলে নির্বাচনে যাওয়া উচিত। কেউ মনে করেন যে নৈতিক অবস্থান থেকে তারা আসলে আগের ঘোষণা অনুযায়ী নির্বাচনে যাবার কোনো সুযোগ নেই। এবং বিএনপির অভ্যন্তরীণ কিছু দিকেও, যেটা প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন উল্লেখ করলেন, যেমন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে, এবং সেখানে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এর আগেও তিনি বহুবার সম্পাদক নির্বাচিত হয়েছেন, তাকে তাদের দলীয় যে আইনজীবী ফোরাম আছে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে, যে এখানে তার যাওয়া উচিত হয়নি। বিএনপির এরকম জিনিস আমরা আগেও দেখেছি, যেমন 18 নির্বাচনে তাদের দিনের ভোট রাতে হয়েছে, তারা বলেছে কিছুদিন পরে তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিল 6-7টি আসন নিয়ে। সংরক্ষিত নারী আসনে তাদের মনোনয়ন দিল, কিন্তু আবার দলের মহাসচিব সংসদে গেলেন না। সো এগুলো অনেক ধরনের কনফিউশন তৈরি করে অনেকের মধ্যে। আপনি কি মনে করেন? দ্রব্যমূল্যের প্রশ্নটা স্যার নিজের এক অভিজ্ঞতা থেকে বলেছেন। এর শুরু হওয়ার আগে আমি আপাকে বলছিলাম, এই পরিবারের কথা বাইরে বলে দেওয়ার মতো হচ্ছে যদিও, যে আমার স্ত্রীর সঙ্গে এই আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে আমাদের সীমিত আয় নিয়ে কোনোদিন অসন্তুষ্টি তার মধ্যে দেখা যায় না। জানে আমাদের এই আয়, আমাদের কোনো অবৈধ আয়ের কোনো সুযোগ নাই, তো প্রবৃত্তিও নাই, কিন্তু আমরা নানানভাবে বাজেট করে আমরা চলতাম। সাম্প্রতিককালে এটা বিশেষত গত 2 বছর ধরে, এবং এই যে তাপমাত্রা বাড়ার পরে আরও বেড়েছে, সোজা কথা বলে যে বাজার থেকে আসবার পরে আমি যাই বলি আমার কথা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এবং কোনো উল্টাপাল্টা কথা বলবো না, মাথা গরম থাকে, এটা বলে আমার স্ত্রী। এবং এই বক্তব্যের মধ্যে ন্যায্যতার কোনো অভাব নাই। স্যার শুধু দ্রব্যমূল্যের মধ্যে ফুড আইটেমের কথা বলেছেন। ওনাদের যে জেনারেশনের, ওনাদের যে বয়স, আমি তার ছাত্র হিসেবে যে বয়সের মধ্যে পড়েছি, আমাদের এখন নিয়মিত কিছু ওষুধ লাগে। ওষুধের দাম গত 2-3 বছরে কোনো কোনো ওষুধের দাম 200 থেকে 300 গুণ বেড়েছে। এগুলোকে নিয়ন্ত্রণ করবার মতন মনোবৃত্তি এবং মেকানিজম দুইটাই সরকারের অনুপস্থিত। আমি আবারও বলছি, কেন সে করে না?
কারণ রাষ্ট্র যারা চালায়, যাদের মাধ্যমে চালায়, তাদের যে এই দেশে যে উন্নয়নের কথা হয়, 1% 2% লোকের তো অসম্ভব রকমের উন্নয়ন হয়েছে। তারা যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে তারা কখনো টের পায় না। তারা তো সীমিত আয়ের মধ্যে তাদের জীবন চলে না। ফলে ওষুধের দাম কত বাড়লো, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কত বাড়লো, এবং কীভাবে সীমিত আয়ের মধ্যবিত্ত তার ফুড আইটেম, তার খাবারের টেবিলে কমে যাচ্ছে, আর নিম্নবিত্ত যারা, তাদেরকে এর মধ্য দিয়ে কিন্তু দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে তার স্বাস্থ্যের ক্ষতি হওয়া শুরু করে, কারণ নিউট্রিশন ইনটেক কমে যায়। অন্যদিকে এর মধ্য দিয়ে কিন্তু যারা অন্যায় করতে পারবে না, তারা একটা জবের বদলে আরও বেশি কাজ খুঁজবার চেষ্টা করে। ফলে তার ওয়ার্কিং আওয়ার বেড়ে যায়, তার ক্লান্তি বাড়ে। আবার এর মধ্যে কিছু কিছু মানুষ সুস্থভাবে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পয়সা অর্জন করতে না পারলে, এবং চারপাশে যেহেতু উদাহরণের অভাব নাই, তখন দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। ফলে এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারার কারণে জাতীয় স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার আয়ুর যতই আমাদেরকে পরিসংখ্যান দেখানো হোক, গড় আয়ু বাড়ছে, হ্যাঁ, ওই গড় আয়ু সেই জাতির গড় আয়ের মতনই গড় আয়ু ওই রকম অবস্থায় যাবে। কিছু লোক বেশি দিন বাঁচবে, কিছু লোক কর্মক্ষমতা হারিয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে, এবং গোটা সমাজকে দুর্নীতি পরায়ণ করে তুলতে উৎসাহিত করবে। এরকম একটা অবস্থায় আমাদের সমাজের একটা সুষ্ঠু গণতান্ত্রিক ন্যায়পরায়ণ বিকাশ রুদ্ধ হয়ে পড়েছে। এটা হচ্ছে আপনার দ্রব্যমূল্য সংক্রান্ত ব্যাপার। এবং আপনি নীতিগুলো লক্ষ্য করুন না, যে বিদ্যুতের কথা স্যার বলেছেন, বাংলাদেশ সরকার, বাংলাদেশের সমস্ত সরকারের হিসাব অনুযায়ী বিদ্যুৎ যেই পরিমাণ চাহিদা, তার চাইতে বেশি উৎপাদন ক্ষমতার ক্যাপাসিটি আছে। কিন্তু সেই উৎপাদনক্ষম সমস্ত প্ল্যান্টগুলিকে এখনও পর্যন্ত ব্যবহার করতে পারে না। কারণ কি, তার বিদ্যুৎ বিতরণের জন্য যে ব্যবস্থা করার দরকার, হ্যাঁ, সেইটা তারা ইচ্ছে করে করে না। এ কারণে যে প্ল্যান্টে কোনো রকম খরচ না করে যদি বিদ্যুৎ উৎপাদন যদি করতে না হয়, তাহলে তার চুক্তিটাই এই রকম জনস্বার্থ বিরোধী, যে সরকারের এক্সচেকার থেকে তাকে ক্যাপাসিটি চার্জ হিসেবে তাকে ওই কোম্পানিগুলি পয়সা পাবে। হাজার হাজার কোটি টাকা গত 12-14 বছরে বিদ্যুৎ উৎপাদন না করে তারা এই ছোট্ট ছোট কয়েকটা গ্রুপ, 100-200 পরিবার, এগুলো ইনকাম করেছে বাংলাদেশের মানুষের পয়সায়, সাধারণ মানুষের পয়সায়। আর সাধারণ মানুষের ওই টাকাটা তোলে, আজকে এটার উপর কর বসিয়ে, কালকে ওইটার উপর কর বসিয়ে নানানভাবে এই কাজগুলো করছে। কিন্তু এইটাকে প্রতিরোধ করবার জন্য যেই পরিমাণ রাজনৈতিক রেজিস্ট্যান্স দরকার, প্রতিরোধ সংগ্রাম দরকার, এখানে আপনার দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসি, সেটা আমরা জাতীয়তাবাদী দল, বিরোধী দল হিসেবে তার মধ্যে সেই পরিমাণ প্রতিরোধ ক্ষমতা এবং এই বিষয়ে প্রতিরোধ করবার প্রচেষ্টা আমরা কখনো দেখি নাই। আপনি যেই পার্টটা বলেছেন, তো তার নিজের স্বার্থের ব্যাপার, অর্থাৎ সে এমপি হতে পারবে কিনা, উপজেলার চেয়ারম্যান হতে পারবে কিনা, অর্থাৎ তার পার্টির ক্ষমতায়ন হবে কিনা, বা রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে পারবে কিনা, সেটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বা বিরোধী দল থাকা অবস্থায় সরকারের ভুল নীতি, অন্যায় নীতির বিরুদ্ধে জনস্বার্থ পরায়ণ, জনস্বার্থের তরফে আন্দোলন সংগ্রাম করে ধরছে কিনা, এটা দুইটা বিষয়। প্রথমটা হচ্ছে তার যেটা বিএনপির সিদ্ধান্তহীনতা হচ্ছে তার এই দলের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এবং সিদ্ধান্ত নিয়ে কার্যকর করতে পারার সামর্থ্য অধিকাংশ সময় দেখা যায় না, এটা তার দলগতভাবেও। যেমন ধরুন, আপনার মনে আছে এই বড় দলের মধ্যে, যখন সব বড় দলের মধ্যে এটা থাকে, পদবি নিয়ে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব হয়, তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে একজন নেতা একটা পদেই থাকবেন। একটা স্লোগান ছিল, এক নেতা এক পদ। 7-8 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল, কখনোই বাস্তবায়ন করতে পারে নাই। অর্থাৎ নেতৃত্বের সামর্থ্যই নাই পুরো দলীয় প্রক্রিয়ার মধ্যে কেন্দ্র থেকে পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়নের। আওয়ামী লীগের মধ্যেও সেটা হচ্ছে। এই উপজেলা ইলেকশনের আগে আপনি দেখবেন যে পত্রপত্রিকা এসে প্রধানমন্ত্রী বলেছেন এমপি, মন্ত্রী, তাদের আত্মীয় পরিজনরা উপজেলা ইলেকশনে অংশগ্রহণ করে, এটা পরিষ্কারভাবে বলেছেন। আপনি এই কয়েকদিনের মধ্যে যখন এর প্রসেসটা শেষ হবে, আপনি দেখবেন যে এইটাও তারা বাস্তবায়ন করতে পারেনি, আমাদের কাছে তথ্য আসা শুরু করেছে। তাহলে এই রাজনৈতিক দলগুলি
আসলে ক্ষমতায় থাকা রাজনীতির নামে এবং ক্ষমতায় যাওয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের চিন্তা, এমনকি তাদের প্রতিষ্ঠান হিসেবে যে আপন আপন রাজনৈতিক দলগুলি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কতগুলি সংগঠিত পেশি শক্তির বাইরে এদের জন্য পরিচয় থাকছে না। এই দলগুলির ভিতরে কোনো গণতন্ত্র নাই। তাহলে এই দলগুলি আমাদেরকে কিভাবে দেশের মানুষকে গণতন্ত্র ডেলিভার করবে বা কেন আমরা আশা করব, এটি তো আমি ভাবি না। আবারও আমি বলছি, সে কারণে অনেক কিছু বাংলাদেশে, যেই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, নির্মাণের স্বপ্ন নিয়ে দেশের মানুষ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, উদ্বাস্তু হয়েছে, নানান ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সেই বাংলাদেশ তৈরি করার জন্যে একেবারে নতুন চিন্তা ভাবনা ইতিহাসের আলোকে করে আমাদের এই যে একটা দ্বিতীয় রিপাবলিকের, এই রিপাবলিক ফাংশনই করে নাই, ফেল করা তো দূরের কথা, এটা ফাংশনিংই হয় নাই কখনো। ফলে নতুন করে চেষ্টা করা ছাড়া কোনো পথ নাই। সেটা বুদ্ধিবৃত্তিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে একটা রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তুলতে যা যা যত পরিসর লাগে, সেই সমস্ত পরিসরে নতুন মানুষের নতুন চিন্তা দিয়ে শুরু করতে হবে। পথটা অনেক দীর্ঘ এবং বেদনাদায়ক। প্রফেসর সেন, ধন্যবাদ। আমি নুরুল কবিরের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তবে আমি শুরু করব দায়বদ্ধতা প্রসঙ্গ থেকে, কথা শেষ করতে পারিনি। আমি একটা প্রশ্ন রেখেছিলাম, সরকার কার কাছে দায়বদ্ধ থাকবে। তা আমার মনে হয় সংবিধান আমাকে সাহায্য করে। সংবিধানের ৭(১) ধারায় বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটি আমি গ্রহণ করি না, আমি বাতিল করেছি। বাংলাদেশে রাজাও নাই, জমিদারও নাই যে প্রজা থাকবে। তো সেই জন্য এটা গণরাষ্ট্র হওয়া উচিত ছিল। তো ক্ষমতা তো জনগণের হাতে। এখানে কিন্তু বলা নেই যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজনৈতিক দল বা পুলিশ, সেনাবাহিনী কারো হাতে ক্ষমতা নেই, ক্ষমতা জনগণের হাতে। তো সরকার যদি জনগণের প্রতি দায়বদ্ধ থাকতো, তাহলে আজকের বাংলাদেশ থেকে আমরা নিষ্কৃতি পেতাম আর কি। আর একটি কথা হচ্ছে যে, খুব সুন্দর কথা বলেছে রাজনীতির কথা নুরুল কবির। রাজনীতির লক্ষ্যটা ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা, ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করা ইত্যাদি, কিন্তু সেটা তো রাজনীতি নয়। এবং রাজনীতির বানানটা একটু অন্যরকম হতে হবে, পলি যোগ ট্রিক্স, কিন্তু এটা হওয়া উচিত হলো গণনীতি, পপুলার পলিটিক্স আর কি। যাকে তো যাকে এই সমস্যাটা হচ্ছে, রাজনীতির খোলনলছে যদি না পাল্টায়, পাল্টানোর জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু হলো না আর কি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, প্রবৃদ্ধি আর উন্নয়ন কিন্তু সমার্থক নয়। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর নট সিনোনিমাস আর কি বলি। সেই প্রবৃদ্ধি কাদের জন্য হয়েছে? যেমন ঢাকায় এক্সপ্রেসওয়ে হয়েছে, সেখানে সাধারণ মানুষ উঠতে পারে না, বিত্তবানের গাড়ি দৌড়ায়, বিআরটিসি বাস চলে, এই কিন্তু কোনো সাধারণ মানুষের যান চলাচল করতে পারে না। আচ্ছা, কিন্তু রাজনীতি পিছিয়েছে। এখন বর্তমানে রাজনীতির যে অবস্থা, রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি একটু আমার কথাগুলো কতটুকু গ্রহণ করবে মানুষজন আমি জানি না। বাংলাদেশে রাজনৈতিক দল বলতে বাম দলগুলো আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি বা জাতীয় পার্টি সেনাবাহিনী, সেনা ছাউনিতে তৈরি করা ক্ষমতা থাকাকালীন এটা হয় না। মরিস ডুবার্জারের বই পলিটিক্যাল পার্টিস আমাদের কাছে বাইবেলের মতো, সেই বইতে রাজনৈতিক দলের উত্থানের কাহিনী বলেছি, আমরা পড়েছি আমরা। তো সেই জন্য এই দুটো দলই আমি মনে করি অবৈধ দল, যদিও জনসমর্থন তাদের মধ্যে আছে। কিন্তু ক্ষমতায় থেকে রাজনৈতিক দল তৈরি করা খুব সহজ, কিন্তু তৃণমূল থেকে, জনগণের মধ্য থেকে গড়ে উঠতে হয় রাজনৈতিক দলকে। তো সেই জন্যে রাজনীতি বাংলাদেশে যে আওয়ামী লীগও নষ্ট করেছে,
বিরোধী দলগুলো নষ্ট করে, তথাকথিত বিরোধী মহল, আমি দল বলি না কারণ তাদের বিরোধিতার কোনো দিক দিশা খুঁজে পাই না আর কি, বিরোধী মহল বলি। তো এখন কথা হচ্ছে যে যে বাক্য বিনিময় হয় তাতে আমি খুব হতাশ। যেমন ভলতেয়ার, ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক, বলেছিলেন তুমি যা বলো তা আমি ঘৃণা করি, কিন্তু তোমার তা বলার অধিকার আমি প্রাণ দিয়েও সংরক্ষণ করব। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে দায়বদ্ধতা, কিন্তু সেইটা তো বাংলাদেশে অনুপস্থিত। সেই জন্যে আমি মনে করি এটা, বঙ্গবন্ধু বলেছে যে অনেক ত্রুটি ছিল, কিন্তু তিনি বিরোধী নেতাদেরকে কি পরিমাণ সম্মান করতেন। যেমন আব্দুল মান্নান তখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে বললেন, আমি যিনি প্রত্যক্ষ শ্রোতা তার কাছ থেকে শুনেছি যে সবুর খানকে ধরে ফেলেছি, বঙ্গবন্ধু তখন খেয়াল রাখবা সবুর ভাইয়ের জন্য কোনো কষ্ট না হয়, আইনের বিচার হোক, কষ্ট না হয়, এইটা বঙ্গবন্ধু বলেছেন। এবং শাহ আজিজ বাসা ভাড়া গৃহ অন্তরীণ হলেন, বাসা ভাড়া বঙ্গবন্ধু কামাল লোহানীকে দিয়ে পাঠাতেন। তো এই কথা হলো, এটা গণতন্ত্র। সেই গণতন্ত্র কোথায় বাংলাদেশে আর কি? সব কিছু মিলিয়ে আমার কাছে খুব হতাশ মনে হয়। আমি তো বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে চাই, কিন্তু সেই স্বপ্নে বারবার আমার বিড়ম্বিত হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না। মিস্টার নুরুল কবির, আপনি নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বলছিলেন যে নির্বাচনটা করে দিয়েছে বা করে দিচ্ছে বিত্তবানরা, পুলিশ, নিরাপত্তা বাহিনী, প্রশাসন। এর মধ্যে আরেকটা এক্সটার্নাল ফোর্স যুক্ত হয়েছে, যেটা অনেকেই বলে থাকেন যে বাইরের শক্তি, বাইরের দেশ বা প্রতিবেশী দেশ ভারত। এবং এর প্রেক্ষিতে 7ই জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে একটা ক্যাম্পেইনে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট। সেটার মধ্যে আবার রাজনৈতিক কোনো দল একটু যুক্ত হয়েছে, বড় দল বিএনপি। তাদের প্রতিক্রিয়া ঠিক স্পষ্ট নয়, তারা দ্বিধাগ্রস্ত, এক একজন এক একভাবে কথাবার্তা বলছেন। এবং এর পরিণতিটা আসলে কি সেটা একটু বোঝা দরকার। কেননা অনেকেই মনে করেন যে এমনিতেই ভারতে এখন নির্বাচন শুরু হয়েছে, নির্বাচনের ফলাফলে মোটামুটিভাবে সহজেই অনুমেয়, এবং এই ফলাফলের পরে একইভাবে বাংলাদেশের মতোই একই সরকার কন্টিনিউ করবে, তাদের রূপ কী হবে সেটাও অনেকে নানাভাবে ধারণা করেন। কিন্তু বাংলাদেশে আসলে পরিস্থিতিটা শেষ পর্যন্ত কী হবে, এবং সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে অনেকেই মনে করেন, এবং এই ক্যাম্পেইনের যে ন্যাচার এখন যে জায়গায় গিয়ে ঠেকছে, তাতে অনেকেই মনে করেন যে এখানে সংঘাত, সহিংসতা, উগ্রবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়া থেকে অনেক রকমের বিষয়ের আশঙ্কা আছে। সো আপনি এই জায়গায়, ধন্যবাদ। একটা হচ্ছে যে একটা কমিউনিটি অফ স্টেটস, একটা আমাদের যেমন নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা যেমন সবগুলো দেশের মধ্যে থাকে, তেমনি আন্তর্জাতিক রাষ্ট্রীয় ব্যবস্থাও তো থাকে। তো আন্তর্জাতিক দুনিয়ায় বৈদেশিক নীতি প্রয়োগ করবার ক্ষেত্রে, চর্চা করবার ক্ষেত্রে আপনার শত্রু দেশ, বন্ধু দেশ, কম শত্রু কম মিত্র এগুলো তো থাকেই, খাতার মধ্যে যাই লেখা থাকুক না কেন, বাস্তবে থাকে। এখন ভারত এসে এখানে ঠিক নির্বাচন করে দিয়ে গেছে এরকম, এটা যারা মানে ভারতের একটা প্রভাব ছিল বলে এটা প্রমাণ করতে পারবে না। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি যে যেই নির্বাচনটা দেশের মানুষ একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ নির্বাচন হিসেবে গ্রহণ করে না, পৃথিবীর বহু দেশ গ্রহণ করে না, সেইটাকে আমরা একটা দ্বিধাহীন সার্টিফিকেট 3টা নির্বাচনের ক্ষেত্রেই আমরা ভারতকে দিতে দেখেছি। এখন এইটার পরিণাম কি? এইটার পরিণাম হচ্ছে আভ্যন্তরীণ ক্ষেত্রে মানুষের উপর নির্ভর না করে এই আমলাতন্ত্র এবং অন্যদের উপর নির্ভর করে ক্ষমতা থাকলে যা একটা প্রাইজ দিতে হয়, ওইখানেও আপনি যদি বহির্বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের প্রতি নির্ভরশীল থেকে আপনার সার্টিফিকেট নিয়ে আন্তর্জাতিক বিশ্বে আপনাকে কার্যক্রম পরিচালনা করতে হয়, তারও একটা প্রাইজ দিতে হবে। সেই প্রাইজ কয়েকভাবে আমরা লক্ষ্য করি। যেমন ধরুন, গত 10 বছরে ভারতের সাথে যতগুলি চুক্তি হয়েছে, এইটা তার আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই তুলনায় ওই 5 বছর এবং 15 বছরের তুলনায় 3 গুণ করলেও তো সমান হতো, কিন্তু তার চেয়ে তো অনেক বেশি, প্রায় 67-68টা চুক্তি হয়েছে। এই চুক্তিগুলোর ধরনগুলি আপনি যদি কন্টেন্টগুলো, ধরনগুলো খেয়াল করেন, এই ট্রানজিট থেকে শুরু করে পোর্ট আপনার ব্যবহার করতে দেওয়া শুরু করে, তারপরে হচ্ছে
পণ্যের বাজার বড় করে দেওয়া থেকে শুরু করে অধিকাংশ বা বিশেষ বিশেষগুলি চুক্তি হয়েছে যেটা অসম স্বার্থকেই প্রতিনিধিত্ব করে। যেমন ধরুন 12 সাল থেকে 23 সাল পর্যন্ত এই সময়টার মধ্যে এই সময়টার মধ্যে অর্থাৎ ইলেকশন প্রক্রিয়া যখন শুরু হবে বাংলাদেশে 14তে, তার 1.5 বছর আগের থেকে এই সময়ের মধ্যে আপনার যে চুক্তিগুলি হয়েছে সেটা এই যে কথাগুলি বললাম অধিকাংশই এই সময়টার মধ্যে এই চুক্তিগুলি হয়েছে। পণ্য পরিবহনের সুবিধা দেওয়া, আপনার স্পেশালি ইকোনমিক জোন তাদের জন্য করা, তারপরে ব্যবসার সম্প্রসারণ। তখনকার ভারতীয় পণ্যর বাজার এটা ছিল আপনার 500 বিলিয়নের মতো, 477 কিংবা 78 মিলিয়ন, সেটা 11 বিলিয়নে পৌঁছেছে গত বছর 23 সালে। এই সময়টার মধ্যে হয়েছে, এই বাজারটা এখানে তৈরি হয়েছে তার। এগুলি হচ্ছে যে বিদেশি রাষ্ট্রের সার্টিফিকেট নিয়ে চলবার আপনার খেসারত। সরকার যদি জনসমর্থন থাকতো, পার্টিসিপেটরি নির্বাচনের মধ্যে হতো, অনেক শক্তিমান থাকে, যে যেমনি দেশে তেমনি বিদেশেও। এটা একটা পণ্য বর্জনের কারণটা আসলে এটা একটা অর্থনৈতিক ব্যাপার। অর্থনীতির চলবার ক্ষেত্রে আপনার তার নিজস্ব কতগুলি নিয়ম আছে, এটা আগেও আমরা একটু আলাপ করেছি। পণ্যের একটা ওই 1848 সালে কার্ল মার্কস বলছিল যে পণ্যের সস্তা দর চীনের প্রাচীর ভেদ করে চীনে ঢুকেছিল। সাধারণত মানুষ অর্থনীতির নিয়মের স্বাভাবিক পরিস্থিতিতে যে পণ্য ভালো এবং যেই পণ্য তুলনামূলকভাবে দাম কম সেটাই কিনবে। কিন্তু এই যে আন্দোলনটা শুরু হয়েছে এটা থেকে ইকোনমিক ইন্টারেস্টের কারণ থেকে, এটা কোনো দেশীয় অর্থনীতি বিকাশের আন্দোলন নয়। এইটা হচ্ছে এমন একটা তরুণরা, বিশেষত নেটিজেন্স যাদের এখানে বসে আন্দোলন পরিচালনা করার ঝুঁকি কম, তারা একটা জিনিস উদ্ভাবন করেছে যে এই যে বিদেশি রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশকে নানানভাবে ব্যবহার করে কিন্তু তার ন্যায্য পাওনাটা দেয় না, এমনকি তার গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার ক্ষেত্রে একটা অবদান রাখে, তাকে সে একটা এটার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, রাজনৈতিক প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াটা কদ্দূর যাবে নির্ভর করবে এখানকার দেশীয় পণ্য কী পরিমাণ, তার গুণাগুণ কী, বিকল্প পণ্য কত দূর, এবং মানুষ অ্যাজ সাচ রাজনৈতিক সিদ্ধান্ত যদি গ্রহণ করে, যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু মানুষ আত্মত্যাগও করতে পারে, সেটা যদি সেই পর্যায়ে যায়, তার 10% ব্যবসাও যদি ভারতের এখানে ক্ষতিগ্রস্ত হয়, এই মেসেজটা যদি দেয় আসলে এই আন্দোলনের লক্ষ্য, তাতেও কিন্তু সে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা কোথায় যাবে এটা এখনও পর্যন্ত আমি খুব নিশ্চিত নই, কিন্তু আমি এটুকু বলতে পারি এই আন্দোলনের পক্ষে যারা আছেন, এই আন্দোলনের লক্ষ্য যত না অর্থনৈতিকভাবে ভারতকে ক্ষতিগ্রস্ত করা, তার চেয়ে অনেক বেশি একটা রাজনৈতিক মেসেজ দেওয়া যে তার এইখানে রাজনৈতিকভাবে নাক গলানো এবং নিয়ন্ত্রণ করার কারণে বাংলাদেশের মানুষ সংক্ষুব্ধ হয়ে রয়েছে। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। ধন্যবাদ। বাংলাদেশে কি রাজনৈতিক আন্দোলন আছে? আমার একটা মৌলিক প্রশ্ন। আমি ভাবিত হই, রাজনৈতিক আন্দোলন তো নেই, হুঙ্কার দেওয়া হয় নেতৃত্বের পক্ষ থেকে, আর জনগণ হুক্কা হওয়ার মতন জেগে ওঠে আর কি। তো রাজনৈতিক আন্দোলনের ফসল স্বাধীন বাংলাদেশ। কারণ আমি সবসময় এটা বাংলাদেশের অভ্যুদয় পড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি বাংলায় আমি বলি, প্রতিবাদ প্রতিরোধের ফসল স্বাধীন বাংলাদেশ। তবে বাংলাদেশের লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা, যা 75 থেকে 96 মধ্যে বিঘ্নিত হয়েছে। এবং মুক্তিযুদ্ধের সময় কোনো এক সময় আমাদের ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত বিচারপতি আবু সাইদ চৌধুরীর সঙ্গে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা হয়েছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন বলেছিলেন, আর যাই হোক, স্বাধীন বাংলাদেশে যেন কোনো সামরিক শাসন না হয়। সেই সামরিক শাসন হয়েছিল বাংলাদেশে, এবং তারা দুটো ঐতিহ্য রেখে গেছে। সেই সামরিক শাসন একটা বিএনপি, একটা জাতীয় পার্টি, এবং তাদেরকে আওয়ামী লীগ কখনো
জাতীয় পার্টিকে কোলে টেনে নেয়। এবং ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে 2011-তে 15তম সংশোধনী করে রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষা করা হয়েছে। এতে করে জাতীয় পার্টির এরশাদকে কত ভালোবাসে আওয়ামী লীগ সেটা প্রমাণ করেছে। কারণ এই রাষ্ট্রধর্ম ইসলাম সে তো এরশাদই করেছিলেন, বৈধতার সন্ধানে, নেতৃত্বের বৈধতার সন্ধানে। আওয়ামী লীগ বৈধভাবে নির্বাচিত দল, তখন তার বৈধতার সন্ধান দরকার ছিল না, তবে তার মধ্যে রাজনীতি ছিল। যেমন রাজনীতি, আমি চ্যানেল আই কোনো এক অনুষ্ঠানে বলেছি যে 500টি মসজিদ, মডেল মসজিদ তৈরি করার চাইতে একটি ভালো ক্যান্সার হাসপাতাল করা ভালো দরকার ছিল বাংলাদেশে। তাতে করে বেশি পণ্য অর্জন করা যেতে পারত। 500টি মডেল মসজিদ আসলে জঙ্গিদের কারখানা হয়ে যাবে, জঙ্গি তৈরির কারখানা। আমি এখনও বিশ্বাস করি না। আর একটি কথা হচ্ছে যে বিদেশি রাষ্ট্রের সার্টিফিকেট পেয়ে সরকার যদি রাজত্ব করতে চায়, সেইটা নিয়ে নুরুল কবির প্রশ্ন তুলেছে। এখন বিদেশি রাষ্ট্রের সার্টিফিকেট দেখুন, 1974-এ হেনরি কিসিঞ্জার বাংলাদেশে এসেছিলেন। তখন কিসিঞ্জার সাংবাদিকদের সামনে বলেছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে, হি ইজ এ ম্যান অফ ভাস্ট কনসেপশন। ঠিক তখনই কিন্তু খোদ আমেরিকায় বঙ্গবন্ধু হত্যার নীল নকশা চূড়ান্ত হয়েছে। তো কাজে বিদেশি রাষ্ট্রের সার্টিফিকেটকে আমি খুব গুরুত্ব দেই না, যদি না জনগণের সার্টিফিকেট পাই। কারণ আমার সংবিধানে বলা আছে জনগণই চূড়ান্ত ক্ষমতার মালিক। তো সেই জন্য জনগণ ভিত্তিক যে সরকার হবে, সে সরকারকে আমি স্বাগত জানাবো আর কি। তো আমি চাচ্ছি বাংলাদেশে জনগণের সরকার হোক, এবং কোনো দল নয়, মত নয়, গোষ্ঠী নয়, জনগণের সরকার হোক। তো জনগণের নেতৃত্ব তৈরি হোক আর কি। সেই জিনিসটি পাচ্ছে না। রাজনৈতিক দলকেই জনগণের দল হতে হবে, কারণ রাজনীতি মানেই হচ্ছে জনসেবা। জনসেবা না হলে রাজনীতি হয় না। আবার এই যে দেখুন, খুব আশ্চর্য লাগে যে আপনার এই অনুষ্ঠানে আসবার আগেই টেলিভিশনে খবর শুনছিলাম যে গাজায় ইসরায়েলি সৈন্যরা 2টো গণকবর তৈরি করে এ পর্যন্ত পাওয়া গেছে। একটা থেকে 50টি মরদেহ পাওয়া গেছে একটা হাসপাতালে, আর একটা থেকে 210টি মরদেহ পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়েই ইসরায়েল যুদ্ধ করছে গাজায়। আর যুক্তরাষ্ট্র আবার হাস্যকর ব্যাপার, ইসরায়েলি সেনাবাহিনী একটা ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে ইসরায়েলি নেতারা খুব উষ্মা প্রকাশ করেছেন। স্বাভাবিক, কারণ আমেরিকার অস্ত্র অর্থেই যুদ্ধ করছে ইসরায়েল। তো সেই জন্য বিদেশি বন্ধু আইব খান একটা বই, আত্মজৈবনিক বই লিখেছেন, ফ্রেন্ডস নট মাস্টার্স। বইটা আমরা ছাত্র জীবনে খুব পড়েছি, যদিও আইব খান খুব বাঙালি বিদ্বেষী ছিলেন। 1954-তে প্রতিরক্ষা মন্ত্রী থাকার কালীন অবশ্য তিনি বলেছিলেন যে বাংলাদেশ, ইস্ট পাকিস্তান আর পাকিস্তানের মধ্যে একটা ক্লোজ পার্টনারশিপ থাকা দরকার। সেইটা কিন্তু তিনি ভুলে গেছিলেন ক্ষমতায় যে 68 থেকে আর 58 থেকে 69 পর্যন্ত তিনি ভুলে যান আর কি। তো সেই জন্য যাকে অনেক কথা এসে যায়, বিদেশি বন্ধুদের কথা চাইতে দেশি মানুষের, ওই যে বিদেশের কুকুর ধরি দেশে ঠাকুর ফেলে আর কি। তো সেই জন্য আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ নয় আর কি। নুরুল কবির আর কিছু যোগ করবেন? আমাদের তো অত্যন্ত, আমি আগেও বলেছি, খুবই শ্রদ্ধাভাজন শিক্ষক ইতিহাসে। আমার 2টো প্রশ্ন আকারে একটা রেসপন্স একটা স্যারের আছে। যেমন ধরুন, এটা কিন্তু একটা বাংলাদেশের ইতিহাসে একটা পাজলের মতো, এটার কারণ খুব বেশি এখানে খুব বিশ্লেষণ হয় নাই। এ কথা তো সত্য যে আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে তৈরি হয়েছে, আর বিএনপি
ক্যান্টনমেন্টের ভেতর থেকে ক্ষমতায় থাকা অবস্থায় তুলে দিয়েছে। সেনাবাহিনীতে। এটা ঐতিহাসিক সত্য। কিন্তু যেটা পাজল সেটা হচ্ছে যে এই দুইটা রাজনৈতিক দল বিভিন্ন সময়ে সামরিক শাসকদের সময়ে, যেমন জেনারেল এরশাদের সঙ্গে আপোষ করার ইতিহাস আওয়ামী লীগের, জেনারেল নাসিমের অভ্যুত্থানের সময় আপোষ করার ইতিহাস আওয়ামী লীগের, এই মঈনুল আহমেদের সময় তাদের সঙ্গে উষ্ণতার সম্পর্কের ইতিহাস আওয়ামী লীগের, যেই দলটা সামরিক ছাউনিতে তৈরি হয় নাই। এগুলি সত্য ঘটনা। আর ওই দিক থেকে সামরিক বাহিনীর ভেতরে তৈরি হয়ে এই তিনটা জায়গায় তাদের নানান কারণে তাদের কনফ্লিক্ট হয়েছে। কেন, এইটা একটা জিনিস বোধহয় ভালো করে আমাদের সমাজের ব্যাখ্যা করার দরকার আছে। নিশ্চয়ই কোনো কারণ আছে। দ্বিতীয় আর একটা হচ্ছে যে কথা সত্য, এটাও ঐতিহাসিক সত্য, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আপনার সবুর খান, শাহ আজিজদেরকে ক্ষমা করেছেন, জেল থেকে বের করেছেন, এবং যদি তাদের অপরাধ থাকলে, বা আমরা জানি অপরাধ আছে, বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা নিষ্পত্তি করার কথা বলেছেন। এবং তার যে একটা উদার হৃদয়ের কথা বঙ্গবন্ধুর, এইটা কিন্তু নানানভাবে নানান সময় উচ্চারিত হয়। কিন্তু আমরা যদি আরেকটু ক্রিটিক্যালি দেখি, তার এই উদার হৃদয় কি শ্রেণী স্বার্থ নিরপেক্ষ ছিল কিনা, সেটা হচ্ছে যে তৎকালীন বামপন্থীরা কিন্তু অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, রক্ষী বাহিনীর অত্যাচারের শিকার হয়েছেন। ঠিক সেই সব ক্ষেত্রগুলিতে কিন্তু ওনার ঔদার্য একই মাত্রায় ছিল না। এগুলিও কেন হয়, বা ইতিহাসে এটা অপরিহার্য কিনা, বা এটা এড়ানো যেত কিনা, সেগুলো বোধহয় আমাদের আরও ভালো করে বিশ্লেষণ করবার অবকাশ আছে। আজকে আমার এই বিশ্লেষণের সময় নেই, বাট প্রফেসর আনোয়ার হোসেন, আপনি 30 সেকেন্ডসে যদি। আমি তো আগেই বলেছি যে বঙ্গবন্ধু ত্রুটিহীন ছিলেন না, আর সেই সময় অনেক ঘটনা ঘটেছে যার সন্তোষজনক ব্যাখ্যা আমি পাবো না। আমি চাচ্ছিলাম বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই বাংলাদেশ আমি চাই, আর কিছুই না। আমি সব আমলের কথাই বলছি, সব আমলের ত্রুটি বিচ্ছুতির কথাই স্বীকার করব। ইতিহাস নগ্ন সত্যের কথা বলে আমার, আমি তো ইতিহাসের মানুষ। উইলিয়াম ফন র্যাঙ্কে বলেছেন নেকেড ট্রুথ, নেকেড ট্রুথ কাউকে ছাড়ে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নুরুল কবির এবং প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। শেষ কথা একজন উচ্চারণ করেছেন, একজন সমর্থন করেছেন যে নেকেড ট্রুথ কাউকে ছাড়ে না। আর সময়ের হেরফের হয়, কিন্তু ওই সত্যটা আসলে একসময় প্রকাশিত হয় এবং তার জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমার দুই অতিথিই করেছেন। আর সংসদটা কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে, সে কথা বলছিলেন। এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গে যে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ তারা আসলে ওই শ্রেণী স্বার্থ সংরক্ষণ করেন শুধুমাত্র তাদের নিজেদের, যারা সংসদে আছেন তাদেরটাই। এর বাইরে যে কোটি কোটি জনগণ আছেন, তাদের স্বার্থ যেহেতু তারা সংরক্ষণ করেন না, বুঝতেও পারেন না হয়তো, যে কারণে তাদের নীতিগুলো আসলে জনগণের পক্ষে আর যায় না। এবং দুজনই বলেছেন যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থেকে 53 বছরে বাংলাদেশ অনেকখানি দূরে সরে গেছে এবং সেই জায়গায় তারা ফেরত যেতে চান। কীভাবে যাওয়া যাবে সেটা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে। এবং বাংলাদেশের রাজনীতি নষ্ট করবার দায়, অভিযোগ দুজনেই চাপিয়েছেন প্রধান দুটো রাজনৈতিক দলের উপরে। সেখানেও কম বেশি মাত্রার পার্থক্য থাকতে পারে। সময়ের কারণে হয়তো কারো ভূমিকা খানিকটা ইতিবাচক ছিল, আবার সময়ের কারণে কেউ হয়তো নেতিবাচক ভূমিকায় ছিলেন, কিন্তু দায় তাদের উভয় পক্ষকেই বহন করতে হবে। এবং বাংলাদেশের জনগণের আসলে যে সরকার, সেটি প্রত্যাশা এবং জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ওনাদের, এবং জনগণের ভোটের মধ্য দিয়ে একটা ভালো সরকার হলেই যে নির্বাচন হলেই ভালো সরকার হবে সেরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটা প্রাথমিক ন্যূনতম পূর্বশর্ত। সেখান থেকে বাংলাদেশ যোজন মাইল দূরে, সেই জায়গায় বাংলাদেশকে যেতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।